চীন একমাত্র দেশ নয় যেখানে সৃজনশীলভাবে নির্মাণ কাজ করা যায়। আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিক ও প্রকৌশলীরা এমন সব নতুন নির্মাণ কৌশল উদ্ভাবন করেছেন যেগুলো দেখলে মনে হয় যেন পদার্থবিজ্ঞানের নিয়মকেই চ্যালেঞ্জ করে দিচ্ছে। 3D প্রিন্টেড বাড়ি থেকে শুরু করে এমন জানালা যেগুলোতে শৈবাল জন্মে ঘর গরম করে, আর এমন কংক্রিট যা নিজেই ফাটল সারিয়ে নিতে পারে, এই সব প্রকৌশল বিস্ময় সত্যি এক অন্য স্তরের উদাহরণ। ইনফ্লেটেবল কংক্রিট। ইতালির প্রকৌশলী দান্তে বিনি উদ্ভাবিত এই প্রযুক্তিতে যেন সত্যি হাওয়া দিয়ে ভবন বানানো হয়। প্রথমে নির্মাতারা গম্বুজ বা প্রয়োজনীয় যে কোনো আকৃতির একটি ইনফ্লেটেবল ক্যানভাস মাটিতে বিছিয়ে দেন। এরপর সেই ক্যানভাসে বাতাস ভরে দেওয়া হয়, ফলে কাঠামোর একটি প্রাথমিক আকার তৈরি হয়। এই ফুলে ওঠা গম্বুজের ওপর বিশেষজ্ঞরা স্টিলের রড বসিয়ে একটি জাল বা গ্রিড তৈরি করেন, যা পুরোটা সময় বাতাসে ভর করে দাঁড়িয়ে থাকে। এরপর পুরো পৃষ্ঠের ওপর কংক্রিট ঢেলে দেওয়া হয় যাতে কাঠামোটি সম্পূর্ণভাবে আবৃত হয়ে যায়। এখন শুধু অপেক্ষা কংক্রিট শুকিয়ে শক্ত হওয়া পর্যন্ত। কংক্রিট সেট হয়ে গেলে ভেতরের সেই ইনফ্ল্যাটেবল অংশটি সরিয়ে নেওয়া হয়। ফলাফল একটি স্বয়ংসম্পূর্ণ, মজবুত ও আশ্চর্যজনকভাবে শক্ত কাঠামো, যা খুব কম সময়ে এবং তুলনামূলক কম খরচে নির্মাণ করা সম্ভব। দেখতে যেন পদার্থবিজ্ঞানের নিয়মকেই চ্যালেঞ্জ করছে। এই প্রযুক্তিটি এখন বিশ্বজুড়ে ব্যবহার করা হচ্ছে দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য, হোক সেটা অস্থায়ী ব্যবহারের জন্য কিংবা দুর্যোগের পর জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার অংশ হিসেবে। পুরো নির্মাণ প্রক্রিয়াটি অবিশ্বাস্যভাবে দ্রুত সম্পন্ন হয় এবং প্রচলিত কংক্রিট ভবন নির্মাণের তুলনায় এতে কম শ্রমশক্তি প্রয়োজন হয়। সবচেয়ে বড় সুবিধা হলো একই ইনফ্ল্যাটেবল গম্বুজটি বারবার পুনর্ব্যবহার করা যায়, ফলে খরচ কমে যায় এবং সময়ও বাঁচে। ব্রিজ লঞ্চিং। ইতালির প্রকৌশলী মার্কো রোসিগনোলি উদ্ভাবিত এই নির্মাণ পদ্ধতিটি এমন এক কৌশল যা সেতু নির্মাণকে সত্যি চোখ ধাঁধানো পর্যায়ে নিয়ে গেছে। এই পদ্ধতিতে সেতুর বিভিন্ন অংশ আগে থেকেই কারখানায় তৈরি করা হয়। প্রতিটি সেকশন এমনভাবে নকশা করা হয় যেন সাইটে এনে একে অপরের সঙ্গে নিখুঁতভাবে জোড়া লাগানো যায়। সব অংশ সাইডে পৌঁছানোর পর শুরু হয় আসল কাজ। কিন্তু এখানে রয়েছে বড় পার্থক্য। সেতুটি পিলারের মাঝখানে নয়, বরং কাছাকাছি একটি খোলা জায়গায় পুরোপুরি জোড়া লাগানো হয়। এরপর যেখানে সেতুটি বসানো হবে সেই স্প্যানের ওপর বসানো হয় একটি বিশেষ কাঠামো যাকে বলা হয় লঞ্চিং নোজ। এটি গার্ডার দিয়ে তৈরি একটি ধাতব ফ্রেম যা পরবর্তী ধাপে সেতুটিকে ভারসাম্য ও সমর্থন দিতে সাহায্য করে। এরপর শুরু হয় আসল জাদু। টন ওজনের শক্তিশালী যন্ত্র পুরো সেতুটিকে একসাথে উঁচু করে তোলে। তারপর সেটিকে বসানো হয় বিশেষ ধরনের লো ফ্রিকশন বেয়ারিং এর ওপর, যাতে সেতুটি বাঁকানো ছাড়াই সহজে স্লাইড করতে পারে। হাইড্রোলিক জ্যাক ও বিশেষায়িত মেশিনের সাহায্যে সেতুটিকে ধীরে ধীরে বেয়ারিং এর ওপর দিয়ে ঠেলে তার নির্দিষ্ট অবস্থানে নিয়ে যাওয়া হয়। এত বিশাল একটি কাঠামোকে যেন বাতাসের উপর দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এই দৃশ্য সত্যিই বিস্ময়কর। সেতুটি ঠিক জায়গায় পৌঁছে গেলে সহায়ক ধাতব কাঠামোগুলো সরিয়ে ফেলা হয় এবং সেতুটিকে স্থায়ীভাবে নিরাপদভাবে স্থাপন করা হয়। ছোট সেতুর ক্ষেত্রে পুরো সেতুটি একবারেই বসানো যায়, তবে বড় সেতুর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি হয় ধাপে ধাপে। সামনের অংশ এগিয়ে দেওয়া হয় আর পেছনে নির্দিষ্ট ব্যবধানে নতুন অংশ যুক্ত করা হয় যতক্ষণ না পুরো সেতুটি সম্পূর্ণ হয়। এই পুরো প্রক্রিয়ায় দরকার নিখুঁত সমন্বয় ও নির্ভুলতা। সামান্য ভুল বা মিসঅ্যালাইনমেন্ট হলে পুরো সেতুই ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ঝুঁকি থাকলেও এর বড় সুবিধা হলো গতি। যেখানে প্রচলিত পদ্ধতিতে সেতু বানাতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, সেখানে ব্রিজ লঞ্চিং পদ্ধতি সেই কাজকে নামিয়ে আনে মাত্র কয়েকদিনে। এভাবেই আধুনিক প্রকৌশল একের পর এক অসম্ভবকে সম্ভব করে তুলছে। রামড আর্থ কনস্ট্রাকশন হলো ঘর নির্মাণের একটি প্রাচীন কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি, যার ইতিহাস গিয়ে পৌঁছায় নিওলিথিক যুগ পর্যন্ত। আশ্চর্যের বিষয় হলো এই 1000 বছরের পুরনো কৌশল আজও আধুনিক নির্মাণে সমানভাবে প্রাসঙ্গিক। প্রথমে শ্রমিকরা কাঙ্ক্ষিত কাঠামোর আকৃতিতে একটি ছাঁচ বা মোল্ড তৈরি করেন। এরপর সেই ছাঁচের ভেতরে মাটি ঢালা হয়। এই মাটিকে পরে হাত দিয়ে বা বিশেষ যন্ত্রের সাহায্যে জোরে জোরে চাপ দিয়ে ঠেসে দেওয়া হয়। এর ফলে মাটির কণার মাঝখানে থাকা বাতাস বেরিয়ে যায় আর মাটি হয়ে ওঠে আরো ঘন ও শক্ত। এই প্রক্রিয়াটি চলে স্তর ধরে ধরে। একটি স্তর চাপ দেওয়ার পর আরেকটি স্তর যোগ করা হয়। প্রতিটি স্তর আলাদাভাবে ভালোভাবে কম্প্যাক্ট করা হয়
যাতে পুরো দেয়ালটি সর্বোচ্চ শক্তি ও স্থায়িত্ব পায়। এই ধাপে ধাপে চাপ দেওয়ার পদ্ধতি কাঠামোটিকে করে তোলে অবিশ্বাস্যভাবে মজবুত ও টেকসই। যখন পুরো দেয়াল একইভাবে তৈরি হয়ে যায় তখন চারপাশের ছাঁচটি খুলে ফেলা হয়, আর তখনই দেখা যায় সত্যিকারের বিস্ময় একটি স্বয়ংসম্পূর্ণ মাটির কাঠামো যা বছরের পর বছর কোনো সমস্যা ছাড়াই দাঁড়িয়ে থাকতে পারে। এই ধরনের ঘরের আরেকটি বড় সুবিধা হলো এর চমৎকার তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা। শীতকালে এটি ঘরের ভেতর তাপ ধরে রাখে। কাইনেটিক আর্কিটেকচার। কাইনেটিক আর্কিটেকচার এমন এক ধরনের নির্মাণ কৌশল যা দেখতে যেমন দারুণ ভবিষ্যৎধর্মী, ব্যবহারিক দিক থেকেও তেমনি অত্যন্ত কার্যকর। এই ধরনের ভবনে এমন কিছু অংশ থাকে যেগুলো নড়াচড়া করতে পারে বা অবস্থান পরিবর্তন করতে পারে। এই নড়াচড়ার পেছনে থাকে নানা উদ্দেশ্য, কখনো ভবনের ব্যবহারযোগ্য জায়গা বাড়ানোর জন্য, আবার কখনো প্রাকৃতিক উপাদান যেমন রোদ, বাতাস বা ঝড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য। এর অন্যতম বিখ্যাত উদাহরণ হলো মিলওয়াকি আর্ট মিউজিয়ামের বার্গ ব্রাইস সোলেল। এই বিশাল কাঠামোটি পাখির ডানার মতো ছড়িয়ে যায়, নিচের মানুষদের ছায়া দেয় এবং একই সঙ্গে ঝড়ের সময় মিউজিয়ামকে সুরক্ষা দেয়। তবে এটাই কাইনেটিক আর্কিটেকচারের একমাত্র ব্যবহার নয়। বিশ্বজুড়ে আরও অনেক বিস্ময়কর উদাহরণ দেখা যায়, যেমন ওয়ান ওশন প্যাভিলিয়ন, যেখানে চলমান ফ্যাসাড বা বাইরের আবরণ বিভিন্ন নকশা তৈরি করতে পারে। বান্ড ফাইন্যান্স সেন্টার এও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে ফ্যাসাডগুলো জটিল প্যাটার্নে নড়াচড়া করে প্রয়োজন অনুযায়ী ভবনের অংশ খুলে দেয় বা বন্ধ করে, যাতে আরও বেশি মানুষ জায়গা ব্যবহার করতে পারে। আরেকটি অসাধারণ উদাহরণ হলো অ্যাল বাহার টাওয়ার। এই টাওয়ারটির চারপাশে রয়েছে ছাতার মতো একটি কাঠামো যা সূর্যের আলো ও তাপ ভেতরে ঢোকা রোধ করতে খুলেও বন্ধ হয়। সবচেয়ে অবাক করার মতো উদাহরণটি সম্ভবত শরীফি হাউস। এই বাড়িটিতে এমন কক্ষ রয়েছে যেগুলো ঘুরে যায়, ফলে ভেতরের জায়গা প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট করা যায়। কাইনেটিক আর্কিটেকচার এখনো উন্নয়নশীল একটি নির্মাণ পদ্ধতি। আমরা যা দেখছি সেটি আসলে কেবল শুরু। প্রযুক্তি যত এগোবে, ভবিষ্যতে এই ধারণা থেকে আরও কি অভিনব প্রয়োগ দেখতে পাবো তা কল্পনাই করা যায় না। স্লিপ ফোম কনস্ট্রাকশন। আমেরিকান স্থপতি জেমস ম্যাকডোনাল্ড উদ্ভাবিত স্লিপ ফর্ম কনস্ট্রাকশন হলো উঁচু কাঠামো নির্মাণের একটি অবিশ্বাস্য দ্রুতগতির পদ্ধতি। এই প্রক্রিয়ায় প্রথমে এমন একটি ফ্রেমওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার ভেতরে ভবিষ্যৎ কাঠামোর ছাঁচ বা মোল্ড থাকে। এরপর সেই মোল্ডের ভেতরে একটানা কংক্রিট ঢালা শুরু হয়। একই সময়ে পুরো ফর্মওয়ার্কটি ধীরে ধীরে ভবনের ওপরের দিকে উঠে যেতে থাকে। নিচে ঢালা কংক্রিট শক্ত হতে শুরু করে এবং সেটাই হয়ে ওঠে পরবর্তী ধাপের ভিত্তি। তারপর ফর্মওয়ার্ক আরও উপরে উঠে যায়। দৃশ্যটা যেন এমন একটি জীবন্ত যন্ত্র যা চলতে চলতেই নিজের পথ নিজেই তৈরি করে নিচ্ছে। এই পদ্ধতিতে অবিশ্বাস্য দ্রুতগতিতে উঁচু কাঠামো নির্মাণ করা যায়। অনেক ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টা থেকে 1-2 দিনের মধ্যেই পুরো কাঠামোর মূল অংশ দাঁড়িয়ে যায়। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও আছে। প্রথমত, নির্মাণ চলাকালীন মোল্ডে কোনো পরিবর্তন আনা যায় না, ফলে এটি মূলত একই রকম পুনরাবৃত্ত নকশার কাঠামোর জন্যই উপযোগী। দ্বিতীয়ত, পুরো কাঠামোটি একটানা কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে তৈরি হয়, যা ভবনের সর্বোচ্চ উচ্চতাকে সীমিত করে দেয়। ঠিক এখানেই আসে আরেকটি কাছাকাছি প্রযুক্তি, ক্লাইম্বিং ফর্মওয়ার্ক। এই পদ্ধতিতেও ফর্মওয়ার্ক উপরে ওঠে, তবে পার্থক্য হলো এখানে কংক্রিট একটানা নয়, বরং একতলা করে করে ঢালা হয়। প্রতিটি তলা সম্পূর্ণ হওয়ার পর ফর্মওয়ার্কটি পরের ধাপে ওপরে ওঠে। এর ফলে ভবনের নকশার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখা যায় এবং জটিল ফ্লোর প্ল্যান তৈরি করা সম্ভব হয়। যদিও এটি স্লিপ ফর্মের মতো অতটা দ্রুত নয়, তবুও কম সময়ে আকাশচুম্বী ভবন নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এর পাশাপাশি এতে বর্জ্য ও শব্দ দূষণও কম হয়। দুই ক্ষেত্রেই ফ্রেমওয়ার্কটি ভবনের ওপরে ওঠে হাইড্রোলিক ব্যবস্থার সাহায্যে। অসংখ্য হাইড্রোলিক বাহু একসাথে কাজ করে পুরো কাঠামোটিকে ঠেলে তোলে, ঠিক যেন একটি শুঁয়োপোকা যে তার বহু পা দিয়ে ভর করে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। লাইট ইমিটিং কংক্রিট হলো জার্মানি ও হাঙ্গেরি থেকে আসা একটি নতুন ও উদীয়মান প্রযুক্তি, যা শুধু ব্যবহারিকই নয়, দেখতেও অসাধারণ সুন্দর। এই বিশেষ ধরনের সিমেন্টে ফসফোরেসেন্ট উপাদান মেশানো থাকে, যার ফলে এটি অন্ধকারে নিজে থেকেই আলো ছড়াতে পারে। দিনের বেলায় এই উপাদান সূর্যের বা আশপাশের আলো শোষণ করে জমা রাখে, আর রাত নামলেই সেই জমা আলো ধীরে ধীরে ছেড়ে দেয়, তৈরি করে এক মনোমুগ্ধকর আলোকচ্ছটা। বিশেষজ্ঞরা এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহার দেখতে চান রাস্তা নির্মাণে। যদি রাস্তাগুলো নিজেরাই জ্বলে ওঠে,
তাহলে গাড়ির চালকদের পথ বুঝতে অনেক সুবিধা হবে, লেন পরিষ্কার থাকবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে এর ব্যবহার এখানেই শেষ নয়। আবুধাবির আল-আজিজ মসজিদে ইতিমধ্যেই একই ধরনের ধারণা ব্যবহার করা হয়েছে। মসজিদের ক্যালিগ্রাফির পেছনে আলো বসানো হয়েছে, যাতে অন্ধকারে লেখাগুলো জ্বলে ওঠে এবং স্থাপনাটির সৌন্দর্যে যোগ হয় এক নতুন মাত্রা। লাইট এমিটিং কংক্রিট এমন এক প্রযুক্তি যা এখনো পরিপূর্ণতার পথে। 3D নেটেড ফর্মওয়ার্ক। 3D নেটেড ফর্মওয়ার্ক সুইজারল্যান্ডের ইটিএইচ সারিকে উদ্ভাবিত এই নতুন কনস্ট্রাকশন কৌশলটি মূলত জটিল এবং বাঁকানো কংক্রিট কাঠামো সহজভাবে তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রক্রিয়াটি শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল নিটিং মেশিন দিয়ে, যা কাঙ্ক্ষিত কাঠামোর মাত্রা অনুযায়ী ডাবল লেয়ার্ড কাপড় তৈরি করে। এরপর এই কাপড়টিকে দড়ি এবং বাউন্ডারি ফ্রেমের সাহায্যে কাঙ্ক্ষিত আকৃতিতে প্রসারিত করা হয়। এভাবে এই মোল্ড প্রায় সম্পূর্ণ। এরপর সিমেন্ট স্প্রে করা হয় বাইরের স্তরের ওপর, যা যথেষ্ট পুরু যাতে কাঠামো সমর্থন পায়, আবার যথেষ্ট পাতলা যাতে অতিরিক্ত ওজন না বাড়ায়। সিমেন্ট শুকিয়ে গেলে কাঠামো প্রস্তুত। কোনো ইট বা সিমেন্ট ব্লক লাগে না। বাউন্ডারি ফ্রেম এবং সমর্থক দড়িগুলো সরিয়ে নিলে কাঠামো নিজেই দাঁড়াতে সক্ষম হয়। শুধু তাই নয়, এই পদ্ধতিতে তৈরি কাঠামো অবিশ্বাস্যভাবে মজবুত। উদাহরণস্বরূপ, নেট ক্যান্ডেল যা মেক্সিকোতে তৈরি হয়েছে, সেটি মাত্র 55 পাউন্ড ওজনের নিটেড কাপড় ব্যবহার করে বানানো হয়েছে। কিন্তু পুরো নির্মাণ শেষ হলে কাঠামোর মোট ওজন দাঁড়ায় 5 টন এবং এটি সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াতে পারে, কোনো সমর্থনের প্রয়োজন নেই। এই পদ্ধতির আরেকটি বড় সুবিধা হলো কোনো রিগিড মোল্ডের সীমাবদ্ধতা নেই। ফলে নির্মাতারা সহজেই তীব্র বাঁক ও তরঙ্গ আকার তৈরি করতে পারেন, যা 3D নেটেড ফর্মওয়ার্কের মাধ্যমে সম্ভব। এখন আমরা এগোতে যাচ্ছি এমন একটি নতুন ধরনের ইনসুলেশন পদ্ধতির দিকে, যা এমনকি ম্যাচ পর্যন্ত ব্যবহার করছে।